আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। যোগ নিয়ে খুব গোলমাল লেগেছে এখন। ঢাকায় নেমে মানে বাংলাদেশে নেমে আমাদের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি কাব্যিক ঢঙে এক আকাশ একই বাতাস একই নিঃশ্বাস বিশ্বাস কি সমস্ত উনি বলেছিলেন, সেটা আমরা কাব্যিক ঢঙে ধরেছিলাম, যেটা উনি আমি নিজেই বলেছিলাম উনি উনি একটুখানি কাঁচা বল খেলে দিয়েছেন আর জামাত ছক্কা মেরে দিয়েছে। কিন্তু এবার মনে হচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিত্ব দীনেশ ত্রিবেদী খুব ভালো মতো ভেবেচিন্তে এই কথাটা বলেছিলেন। নইলে আজকের কাগজে গতকালকে আপনারা জানেন যে যোগ দিবস ছিল, প্রধানমন্ত্রী দুদিন ধরে কলকাতায় ছিলেন। কালকে রেড রোডে সকাল 6:30টার সময় ওনার উপস্থিতিতে যোগ দিবস হয়, লাখে লাখে মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। সেখানে একটা কথা প্রধানমন্ত্রী ছুঁয়ে গেলেন, যোগ মঞ্চে বঙ্গযোগের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। যোগ মঞ্চে বঙ্গযোগের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি খুব সুচতুর ভাবে ব্যাপারটা এগিয়ে যান, মানে এড়িয়ে চলে যান, ওই কথাটা বলে এড়িয়ে চলে যান। আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তপন কুমার ডেকা, আমাদের যিনি সেন্ট্রাল আইবি প্রধান, তপন ডেকার এক্সটেনশন দিনের পর দিন বাড়ছে। অলরেডি 2টো এক্সটেনশন তার হয়ে গেছে, এবার 3rd এক্সটেনশন হবে কিনা সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে। এখন এই 3টে মিলিয়ে আমি পরপর খবরটাকে সাজিয়ে আপনাদের বলছি, কোনোটা মিস করবেন না, তাহলে বুঝতে পারবেন না শেষে কি হতে চলেছে। এখন দীনেশ ত্রিবেদী যা বলেছিলেন তারই যোগসূত্র কিনা জানি না, কিন্তু প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন। উনি বলেছেন যোগ সকলকে একসঙ্গে জুড়ে দেয়, যোগ মানুষের সঙ্গে মানুষের একতা তৈরি করে। উনি কি বলেছিলেন? আমরাও একতা চাই। মানে দীনেশ ত্রিবেদী যেটা বলেছিলেন, একই আকাশ একই বাতাস একই আমাদের যন্ত্রণা, আমরা যদি এক হয়ে যাই তাহলে পরে আমাদের অসুবিধে কোথায়? আপনাদের ইন্টেলিজেন্স আছে, আমাদেরও ইন্টেলিজেন্স আছে, আপনাদের অর্থনীতি আছে, আমাদের অর্থনীতি আছে, উনি কিন্তু বলেছিলেন। এদিকে আবার সুরাবর্দী অ্যাভিনিউ, তাকে জোড়া নিয়ে তার নাম পরিবর্তন নিয়ে একটা হইচই লেগেছে। 1946 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং যেটা হয়, সেটা তো হোসেন সুরাবর্দীর আমলেই হয়েছিল, যিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের, অবিভক্ত পশ্চিমবঙ্গের। স্বাধীনতা পূর্ববর্তী যখন হয় তখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময়তে 1946 সালে সুরাবর্দী, হোসেন সুরাবর্দী, তিনি এই গ্রেট ক্যালকাটার মানে প্ল্যানটা ছকেছিলেন, যেটাতে বেশ কয়েক হাজার হিন্দু মারা যায়। মুসলিমও মারা যাননি তার নয়। এখন সুরাবর্দী এভিনিউ, যেটা পার্ক সার্কাস থেকে গেছে সুরাবর্দী এভিনিউ উত্তর দিকে, সেই পার্ক সার্কাসের সুরাবর্দী এভিনিউ 3 নম্বর সুরাবর্দী এভিনিউটা হচ্ছে সুরাবর্দীর বাড়ি। শুভেন্দু অধিকারী এসে ওই নামটাকে, সুরাবর্দীর নামটাকে চেঞ্জ করে ওখানে করে দেন গোপাল মুখোপাধ্যায় সরণি, যিনি ইতিহাসে গোপাল পাঠা বলে পরিচিত। তার ওই রাস্তার মোড়ে একটা মানে পাঁঠার মাংসের দোকান ছিল। তিনি কলকাতার হিরো হয়ে কলকাতার হিন্দুদের রক্ষা করেছিলেন একা বাহিনী করে।
সে আলাদা ইতিহাস। কিন্তু আমাদের এই পিটি নায়ার তার হিস্ট্রি অফ ক্যালকাটাস স্ট্রিট সেই বইতে তিনি লিখেছেন যে এই যে সুরাবর্দী, এই সুরাবর্দী যার নামে রাস্তা হয়েছে, এই সুরাবর্দী কিন্তু হুসেন সুরাবর্দী নয়, ইনি হচ্ছেন স্যার হাসান সুরাবর্দী। কিংসফোর্ডের ওপরে যখন বোমা হামলা হলো, বোমা হামলার পর তিনি একজন রিটায়ার্ড, তিনি একজন সেনা অফিসার ছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উনি চিকিৎসা বিভাগের প্রিন্সিপাল ছিলেন। উনি কিন্তু লাট বাহাদুরের প্রাণ বাঁচিয়েছিলেন, তারপরে ওনাকে স্যার উপাধি দেওয়া হয়। ওই যে 3 নম্বর বাড়িটি, ওই বাড়িটি হচ্ছে হুসেন সুরাবর্দীর, হাসান সুরাবর্দীর। আর পাকিস্তানের যিনি হয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি হচ্ছেন হুসেন সুরাবর্দী। এই হাসান হুসেনের মধ্যে গন্ডগোল হয়ে গেছে, কিন্তু সেটাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু যেহেতু গোপাল মুখোপাধ্যায়ের নামে এটা করা হয়েছে, তাই আর নতুন করে নামটা চেঞ্জ করা হয়নি। যেমন আমার চৌরঙ্গি রোড, যেমন আমাদের হেস্টিংস রোড ছিল, পরে ওটা হোচিমিন সরণি হয়ে যায়। এরকম প্রচুর নাম পরিবর্তন হয়েছে। ইংরেজদের সমস্ত মূর্তিগুলোকে সরিয়ে ফেলা হয়েছে কলকাতা ময়দান থেকে, অনেক কাজ হয়েছে। তো এর জন্য আমরা কোনো বিপ্লব টিপ্লব দেখাইনি। এবারে যে তৃতীয় ব্যাপারটা যেটা হলো, সেটা হচ্ছে আপনার আইবি শীর্ষ পদে, সেন্ট্রাল আইবি শীর্ষ পদে তপন নাকি এবার অন্য চমক। এ দেখুন আমাদের কাগজে বেরিয়েছে ডলারটা। অপারেশন সিন্দুরে এই সেন্ট্রাল আইবি তপন কুমার ডেকা তখন ডিরেক্টর ছিলেন। তখন উনি একটা বিস্ময়কর রোল উনি প্লে করেন। সেন্ট্রাল আইবি দুটো ইউনিট থাকে, একটা হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স। ইলেকট্রনিক ইন্টেলিজেন্স কি? সেটা হচ্ছে ফোনে আড়ি পাতা, অন্য খবর রাখা এবং বিভিন্ন তরঙ্গের সঙ্গে যোগাযোগ করে গোপন বার্তা ওগুলোকে জোগাড় করা। আর হিউম্যান ইন্টেলিজেন্স হচ্ছে একেবারে ওই কি বলে স্লিপার সেল তৈরি করে, বিভিন্ন রাষ্ট্রের স্লিপার সেল তৈরি করে ওগুলো খবর টবর জোগাড় করা হয়। বিভিন্ন রাষ্ট্রে বলবো না, বিভিন্ন রাজ্যে, ক্ষমা চাইছে, বিভিন্ন রাজ্যে। সেন্ট্রাল আইবি রাজ্যেরটা দেখে, মানে রাষ্ট্রের ভেতরের অংশটা দেখে। স্টেট আইবি রাজ্যটা দেখে, আর আন্তর্জাতিকটা দেখে। 3টে ভাগ আছে। তিনি সেন্ট্রাল আইবি, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে, কোথায় কি প্ল্যান করেছিল, কোথায় কোথায় মারবে ঠিক করেছিল, রয়ের সঙ্গে যোগাযোগ করে তিনি তপন কুমার ডেকা সাকসেসফুলি মানে এটা করেছিলেন, আমাদের পরাগ জৈনের সঙ্গে মিলিতভাবে তখন কিন্তু করেছিলেন। পরাগ জৈন তখন ডেপুটি ডিরেক্টর ছিলেন, তারপরেতে পরাগ জৈনকে সরিয়ে পরাগ জৈনকে ওখানে বসানো হলো ডিরেক্টর করে রয়ের। তো এখানে যে দুবার তিনি যে করেছেন, 30শে জুন ইন্টেলিজেন্স ব্যুরোর পদে তার তপন কুমার ডেকার মেয়াদ শেষ হচ্ছে। ইতিমধ্যে দুবার তার মেয়াদ বাড়ানো হয়েছে। প্রশ্ন হলো তৃতীয়বারের জন্য মেয়াদ বাড়ানো হবে কিনা এবং অন্য কোনো কাউকে পদে আনা হবে কিনা। দ্বিতীয় সর্বোচ্চ স্পেশাল সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন সুনীল কুমার আচার্য, তাকে দায়িত্ব দেওয়া হতে পারে, অথবা ইন্টেলিজেন্স ব্যুরোর 2 স্পেশাল ডিরেক্টর ঋত্বিক রুদ্র ও মহেশ দীক্ষিতের মধ্যে কাউকে সংস্থার ডিরেক্টর হতে পারেন। তবে অপারেশন সিঁদুরের সাফল্যের পর তপন কুমার ডেকার তৃতীয়বারের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তপন কুমার ডেকা 2022
22-এ ইন্টেলিজেন্স ডিরেক্টর হয়েছিলেন। 2024-এ 2 বছরের জন্য তার মেয়াদ শেষ হয়। তখন 1 বছর দেওয়া হয়েছিল, 2026-এ শেষ হয়েছে। আবার এখন তার 1 বছরের জন্য মেয়াদ বাড়ানোর কথা চলছে। তার মানে অপারেশন সিঁদুর যেমন চলমান আছে, এর সঙ্গে আপনি যদি যোগ করেন যে ওই যে যেটা বললাম, যোগ মঞ্চে বঙ্গযোগের বার্তা প্রধানমন্ত্রীর, এর সঙ্গে কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে। সেদিনকে আমি যে মজা করেছিলাম, আজকে বুঝতে পারছি যে আমার মজাটা করার ঠিক হয়নি। আমি কূটনীতির খবর রাখি, কিন্তু রাজনীতির অঙ্ক সবসময় কূটনীতির অঙ্কের সঙ্গে মেলে না। এখানে আমি মেলাতে ব্যর্থ হয়েছি, সেটা আমাকে স্বীকার করতেই হবে। অর্থাৎ এখনো কাজ শেষ হয়নি। আমি বলছি না 2 বঙ্গ এক হয়ে যাবে, বা আমাদের অখণ্ড ভারতের জন্য পিওজেকে ঢুকে আসবে উইথ গিলগিট বালতিস্তান। সেটা সময়ের অপেক্ষা, ওটা আসবেই, ওটা সময়ের অপেক্ষা। ওটা রাজনাথ সিং নিজে বলেছেন হেঁটে হেঁটে আসবে, আমাদের যেতে হবে না, হেঁটে হেঁটে আসবে। তাহলে পড়ে রইল কি? পাকিস্তানকে তো ছেড়েই রেখে দিয়েছি, তাহলে পড়ে রইল কি বাংলাদেশ? তার মানে এখনো কি ডেকার কাজ শেষ হয়নি? তাহলে প্রধানমন্ত্রীর মুখ থেকে বঙ্গযোগের কথা আসবে কেন? একই আকাশ একই বাতাস আসবে কেন? দীনেশ ত্রিবেদী একই কথা বলছেন কেন? এরকম অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নের জবাবের জন্য আমরা ভবিষ্যতের জন্য অপেক্ষা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কয়েক সপ্তাহ আগে সেই চীন বিরোধী মার্কিনপন্থী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় এক নৈশভোজে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত নাকি খোদ তারেক রহমানকে ডেকে পাঠিয়েছিলেন, আর আমাদের প্রধানমন্ত্রী দৌড়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে সেই নৈশভোজে গিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মনোভাবটাও জেনে এসেছিলেন। তারপরেও তাদের নিযুক্ত করা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে তাদের বদান্যতায় দেশে আসতে পারা তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে চীন চলে যাচ্ছেন। ব্রেন্ট ক্রিস্টেনসেনকে তো তখন দৌড়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে ছুটির দিনের অফিস খুলিয়ে হলেও মনে করাতেই হবে যে চীনের সঙ্গে মাখামাখি বেশি হলে পস্তাতে হবেই। প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যি বড় ধরনের ঝুঁকি নিয়ে তারপর চীন সফরে যাচ্ছেন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, ট্রাম্প নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সেটা আবারও তারেক রহমানকে আর তার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনে করিয়ে দিয়েছেন সফরে যাওয়ার আগের দিন পররাষ্ট্রমন্ত্রীর দফতরে উপস্থিত হয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে। শনিবার দিন, সাপ্তাহিক ছুটির দিন, সেদিনে ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এক রকমের তলব করিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বেরিয়ে বলেছেন যে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এমন ভালো করছে, চমক জাগিয়ে অস্ট্রেলিয়াকে যে হারিয়ে দিয়েছে, সে কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করতে নাকি শনিবার ছুটির দিনে পররাষ্ট্রমন্ত্রীকে ডাকিয়ে তিনি বৈঠক করেছেন যে বাংলাদেশ সহ সকলের উচিত হবে এখন থেকে যুক্তরাষ্ট্রকেই সমর্থন করা, কারণ তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে পস্তাতে হবে না। পরিষ্কার বার্তা, যুক্তরাষ্ট্রের সাথে না থাকলে, যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে পস্তাতে হবে। মনে করে দেখেন, ব্রেন্ট ক্রিস্টেনসেনকে আমরা প্রথম চিনেছিলাম 2025-এর অক্টোবরে, যখন প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনয়ন পেয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হবার জন্যে মার্কিন সেনেটের মুখোমুখি হয়েছিলেন এবং মার্কিন সেনেটের মুখোমুখি হয়ে তিনি এই কথাটাই তখন সেনেটের একজন সেনেটরের প্রশ্নের জবাবে বলেছিলেন যে
বাংলাদেশে আসলে তিনি বাংলাদেশের সামরিক এবং বেসামরিক কর্তৃপক্ষকে চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার যে ঝুঁকি, সেই ঝুঁকি বোঝাবেন। তার মানে একেবারে স্পষ্ট অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছিলেন মার্কিন এই রাষ্ট্রদূত বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে সরাসরি অংশগ্রহণে, মদতে, পরিকল্পনায় শেখ হাসিনা সরকারের পতন যে ঘটানো হয় 2024-এর জুলাই আগস্টে, সেটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্লেষক থেকে শুরু করে সাংবাদিক, প্রতিবেদক, তারা নানাভাবে বলছেন। এবং সেই সূত্রটি মাথায় রাখলে মনে করে দেখেন যে শেখ হাসিনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূরত্ব, তাতে শেখ হাসিনার একটা স্পষ্ট অবস্থান ছিল বরাবর মার্কিন যুক্তরাষ্ট্রের এক রকমের বাংলাদেশে অতিরিক্ত খবরদারি ঠেকিয়ে রাখতে, যে তিনি ভারত, চীন, রাশিয়া এসব দেশের সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব করেছেন, তাদেরকে বিভিন্ন উন্নয়ন কাজ এক রকমের ভাগাভাগি করে দিয়েছেন শেখ হাসিনা। এমনকি তার সর্বশেষ সংবাদ সম্মেলনেও এই কথাটা উল্লেখ করেছিলেন যে সকলকেই তিনি কাজ ভাগাভাগি করে দিয়েছেন, কাজেই তিনি মার্কিন বিরোধী একটা অক্ষ তৈরি করেছিলেন। কাজেই কূটনীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব মানে সব দিয়ে ফেলে, সুই থেকে বোয়িং বিমান তাদের কাছ থেকে কিনবো বলে ক্ষমতায় আসার পথ তৈরি করে ক্ষমতায় এসে এরপর চীনে ছুটে গিয়ে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি করে তারেক রহমান নিরাপদ থাকবেন, সেটা যে কোনোভাবে সম্ভব নয়। ব্রেন ক্রিস্টেনসেন সে কথাটাই তাদের নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি তদবিরে যেই ব্যক্তিটি ইউনূস আমল থেকে নির্বাচিত তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রিত্বের পদ পেয়েছেন, সেই খলিলুর রহমানকে গিয়ে মনে করিয়ে দিয়েছেন এবং সংবাদ মাধ্যমের সামনে একেবারে হালকা চালে বলেছেন যে ফুটবলে সমর্থন আদায় করতে নাকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। মানে কিভাবে স্পষ্ট ইঙ্গিত দিয়ে চীনের সঙ্গে বন্ধুত্ব করলে পস্তাতে হবে এটা বোঝাতে চাইছেন মার্কিন রাষ্ট্রদূত, সেটা সকল সংবাদ মাধ্যমই বাংলাদেশের বুঝতে পেরেছে। কাজেই প্রত্যেকেই এই কথাটা উল্লেখ করেছেন যে সাপ্তাহিক ছুটির দিনের বৈঠক থেকে বেরিয়ে কিনা রাষ্ট্রদূত বললেন তারা যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে যে পস্তাতে হবে না, এবং বিশ্বকাপে যে পরপর 2 খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র জিতে গেছে, এই নিয়ে নাকি আলাপ করতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছিলেন। দেখেন, এই একই কথা ব্রেন ক্রিস্টেনসেন শুধু যে সেনেটে বসে 2025-এর অক্টোবরে তার মনোনয়ন নিশ্চিত করার জন্য বলেছিলেন তাই না, 2026-এর জানুয়ারিতে এসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে যখন তিনি প্রথম সাক্ষাৎ করলেন, তখনও তিনি সরাসরি বললেন 21শে জানুয়ারি 2026 যে কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততার ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরতেই তিনি বাংলাদেশে এসেছেন। এবং তখন তিনি সাংবাদিকদের সামনে কোনো রাগঢাক না করেই বললেন যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো তার বিশেষ আগ্রহের ক্ষেত্র, সেখানে চীনের সঙ্গে মাখামাখির বিষয়টা যুক্তরাষ্ট্র পছন্দ করে না। এবং তিনি তখন বললেন যে যুক্তরাষ্ট্র প্রতি বছর বাংলাদেশের সেনাবাহিনীকে পেশাদার করে গড়ে তুলতে অন্তত $15 লক্ষ খরচ করে। কাজেই বাংলাদেশের সামরিক কর্তৃপক্ষ এবং বেসামরিক কর্তৃপক্ষ, অন্তর্বর্তী সরকার এবং যে সরকার নির্বাচিত হতে যাচ্ছে, প্রত্যেককেই মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা পছন্দ করে না, সে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে তাতে ঝুঁকি আছে, রিস্ক আছে। এবং এরপর তিনি খলিলুর রহমানকে সরাসরি বলে এলেন রিগ্রেট করতে হবে না যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখা হয়, মানে না হলেই রিগ্রেট করতে হবে, সেটা পস্তাতে হবে। আসলে তারেক রহমান বোধহয় এই পুরো ব্যাপারটার সমীকরণটা বুঝতে পারছেন না। দেখেন, চীন, ভারত, রাশিয়া সকলকে একেবারে ব্যবসা বাণিজ্য দিয়ে ঘনিষ্ঠ রেখে 15 বছরের বেশি যে ক্ষমতায় থাকতে পারলেন শেখ হাসিনা, সেই শেখ হাসিনা কিন্তু একদম শেষ মুহূর্তে 2026 সালে সেই এক তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন ভারতকে দেবেন না চীনকে দেবেন, এ নিয়ে দুদেশকেই একেবারে অসন্তুষ্ট করে ফেলেছিলেন। তখন ভারতের পত্রপত্রিকা সয়লাব একথায় যে শেখ হাসিনা এত ঘনিষ্ঠ বিশ্বস্ত বন্ধুত্ব রেখে কিনা তিস্তার মতো জায়গায়, স্পর্শকাতর জায়গায় এত বড় একটা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ ভারতের শত্রু চীনকে দিচ্ছে। আর
চীনকে তিনি এই কাজটা দেবেন বলে চীন সফরে গিয়ে যখন সেটা আর দিলেন না, ভারতের এই অসন্তোষের আঁচ পেয়ে বা সেটা এক রকমের বুঝতে পেরে শেষ মুহূর্তের সিদ্ধান্তে তখন শেখ হাসিনার ওই সভা থেকে সর্বশেষ 2024 আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার আগে জুলাইয়ে তিনি যখন চীন সফরে গেলেন তখন তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক থেকে এক রকমের ক্ষুব্ধ হয়ে উঠে গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এখন তারেক রহমান শেষ পর্যন্ত চীন সফরে যে যাচ্ছেন, চীন যে এই নিয়ে অনাগ্রহী, চীন যে এই নিয়ে কোনো উচ্ছ্বাস দেখাচ্ছে না, চীনার রাষ্ট্রদূত ঢাকায় বারবার এই নিয়ে যে কোনো কথা বলছেন না, কিংবা চীনের তরফে এ বিষয়ে যে কোনো বক্তব্য বিবৃতি রাখা হচ্ছে না, তার একটা বড় কারণ তার দাওয়াতটা মূলত চীনের প্রধানমন্ত্রীর, এবং চীনের প্রধানমন্ত্রীর সঙ্গেই তার দ্বিপাক্ষিক বৈঠক এবং কিছু সমঝোতা স্মারক মাত্র সই হবে এই সফরে তারেক রহমানের সঙ্গে। এমনকি তারেক রহমানের জন্য যে নৈশভোজ, সেখানেও শি জিনপিং উপস্থিত থাকবেন না, সেটাও চীনের প্রধানমন্ত্রী মানে একজন আলংকারিক পদ গ্রহণকারী ব্যক্তির সঙ্গেই ঘটবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রেন ক্রিস্টেনসন, ট্রাম্প প্রশাসন সরাসরি তারেক রহমান প্রশাসনকে ধমকে দিয়ে বলে রেখেছে কিছুতেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজের নামে 10 বছর বা একটা দীর্ঘমেয়াদে চীনকে বাংলাদেশে ঢোকানো চলবে না। মানে যেহেতু ওই জায়গাটিকে ভীষণ নিরাপত্তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে আমেরিকাও মনে করে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটাও বলে দিয়েছে ওইসব যুদ্ধ বিমান কেনা সহ কোনো প্রতিশ্রুতি, কোনো চুক্তি সই করে আসা যাবে না চীনে গিয়ে। তাহলে চীনে গিয়ে তারেক রহমান চীনকে বিরাট বন্ধু বানিয়ে আসবেন, তার তো কোনো সম্ভাবনা নাই। আর চীন এখন মোটেও এই পরিস্থিতিতে এই সরকারের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্যাপক বিনিয়োগ করতেও আগ্রহী হচ্ছে না। অনেক সংবাদ মাধ্যম এরই মধ্যে খবর দিয়েছে যে চীন এটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, কারণ যখন সারা বাংলাদেশ এক রকমের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের ভিতর আনুষ্ঠানিকভাবে ঢুকে গেছে, সামরিক প্রতিরক্ষা চুক্তিও আনুষ্ঠানিকভাবে হচ্ছে, এবং কোনো নিরাপত্তা সংক্রান্ত খবরও যাতে, স্পর্শকাতর তথ্য যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গোপন না থাকে, সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই শীঘ্রই আকসা জিসোমিয়া সই করবে বাংলাদেশ। তখন চীন কিছুতেই বাংলাদেশের সঙ্গে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে চাইছে না। যারা ভাবছেন তারেক রহমান সব দেশকে দুহাতে নিয়ে খেলবেন, তাদেরকে মনে করিয়ে দিতে চাই এই চীনের সঙ্গে ঐতিহাসিকভাবে বিএনপির অতি ঘনিষ্ঠ সম্পর্কটা যে এমন তিক্ততায় পর্যবসিত হলো যে চীন কিনা শেখ হাসিনাকে 15 বছর ধরে তার সকল নির্বাচনকে, তার সকল উন্নয়ন কর্মকাণ্ডকে অন্ধের মতো সমর্থন দিয়ে গেল, এবং চীনে যে শি জিনপিং বড় ধরনের সম্বর্ধনা দিয়ে এক একবার শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতেন, সম্বর্ধনা জানাতেন, তার একটা কারণ বিএনপি একটা বিরাট বিশ্বাসঘাতকতা চীনের সঙ্গে করেছিল, যেই তাইওয়ানকে চীন তার ভূখণ্ড বলে মনে করে এবং এর স্বাধীন অস্তিত্ব স্বীকার করে না। 2004 সালে যখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায়, যেই বিএনপির সঙ্গে চীনের বরাবরের ঘনিষ্ঠতা, মানে চীন তো সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী দেশ, যে দেশ বঙ্গবন্ধু হত্যার আগে বাংলাদেশকে স্বীকৃতি পর্যন্ত দেয় নাই, এরপর জিয়াউর রহমান সরকারের সঙ্গে বিরাট ঘনিষ্ঠতা গড়ে তুলল। সেই বিএনপি 2004 সালে ঢাকায় তাইওয়ানের একটা বাণিজ্য কনসুল খুলে বসেছিল, এবং তখন খালেদা জিয়া সরকার যখন দেখলো চীন এতে রেগে মেগে অস্থির, সকল সম্পর্ক বিএনপি এবং বিএনপি সরকারের সঙ্গে ছিন্ন করে দিতে প্রস্তুত, তখন সমস্যা সামাল দিতে বলা হলো যে পররাষ্ট্রমন্ত্রী তখনকার মোর্শেদ খান কিংবা প্রধানমন্ত্রী খালেদা জিয়া কেউ জানতেন না, একা সিদ্ধান্ত নিয়ে তখনকার বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নাকি এই তাইওয়ানের কনসুল খুলে বসেছিলেন ঢাকায়। এরপর বিএনপি সরকার সে সময় বাণিজ্য মন্ত্রীর পদ থেকে আমির খসরু মাহমুদকে সরিয়ে দেয় বটে, কিন্তু 2009 সালে শেখ হাসিনা এসে তারপর ঢাকায় তাইওয়ানের কনসুলটা বন্ধ করেছিল, এবং এরপর থেকেই শেখ হাসিনার সঙ্গে ব্যাপক ঘনিষ্ঠতা এবং বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে চীনের। চীন এসব ভোলে নাই। তারেক রহমান এবার গিয়ে বিরাট বিনিয়োগ সম্মেলন করে চীনে 2 দিন কাটিয়ে দেবেন ভাবছেন বটে, চীনের বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলবেন বটে, কিন্তু
তাইওয়ানকে বাংলাদেশে বাণিজ্যের সুযোগ করে দিতে কনসুল খোলা, তাইওয়ানকে স্বাধীন অস্তিত্ব হিসেবে স্বীকার করে নেওয়া বিএনপি সরকারকে চীন এত সহজে কখনো বিশ্বাস করবে না। আর ওই আমির খসরু মাহমুদ চৌধুরী, যার ওপর দোষ চাপিয়েছিল তাইওয়ানের কনসুল খোলার জন্য বিএনপি সরকার, সেই আমির খসরু মাহমুদ চৌধুরী এখন বিএনপির তারেক রহমান সরকারের অর্থমন্ত্রী। এবং কয়েক সপ্তাহ আগে সেই চীন বিরোধী মার্কিনপন্থী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় এক নৈশভোজে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত নাকি খোদ তারেক রহমানকে ডেকে পাঠিয়েছিলেন। আর আমাদের প্রধানমন্ত্রী দৌড়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে সেই নৈশভোজে গিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মনোভাবটাও জেনে এসেছিলেন। তারপরেও তাদের নিযুক্ত করা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে তাদের বদান্যতায় দেশে আসতে পারা তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে চীন চলে যাচ্ছেন। ব্রেন্ট ক্রিস্টেনসেনকে তো তখন দৌড়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে ছুটির দিনের অফিস খুলিয়ে হলেও মনে করাতেই হবে যে চীনের সঙ্গে মাখামাখি বেশি হলে পস্তাতে হবেই তারেক রহমানকে, খলিলুর রহমানকে, বিএনপি সরকার।